হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা দেখব যে গ্রুপ 15 মৌলগুলো কীভাবে বিভিন্ন হ্যালাইড গঠন করে। আচ্ছা, এরপরে তোমরা ম্যাক্সিমাম রিয়াকশান রিলেটেড টপিক পড়বে। তো এই রিয়াকশান রিলেটেড টপিকগুলোর মধ্যে আমি বলে দেবো যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোনগুলো কম ইম্পর্ট্যান্ট। তো যদি ভুলেও যাই, একটা জিনিস মনে রাখবে যে যে জায়গায় কালার রিলেটেড জিনিস আসবে, ধরো কোনো কালার পরিবর্তন হলো বা এমন কিছু অধক্ষেপ উৎপন্ন হলো যার কালারটা হচ্ছে অন্যরকম, বা কালারফুল অধক্ষেপ উৎপন্ন হলো, তো এই ধরনের রিয়াকশানগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায় আর কি। মানে এরকম রিয়াকশান আকারে কোশ্চেনটা দেবে যে এই দুটো পদার্থ বিক্রিয়া করলো বা দুটো যৌগ বিক্রিয়া করলো, তাহলে এরকম একটা অধক্ষেপ উৎপন্ন হলো, এর কালার কী হবে, বা এই কালারের অধক্ষেপ উৎপন্ন হলো, ওই অধক্ষেপটার সংকেত কী হবে বা অধক্ষেপটার নাম কী। তাহলে ওই ধরনের কোশ্চেন বেশি ফ্রেম হয়। আর কিছু কিছু ফেমাস রিয়াকশান আছে, যেরকম আইডেন্টিফিকেশান টেস্ট, ধরো ওখান থেকে কোশ্চেন হয়। তাছাড়াও কিছু কিছু রিয়াকশান আছে যেগুলো থেকে কোশ্চেন হয়। ম্যাক্সিমাম রিয়াকশান থেকে কিন্তু কোশ্চেন হয় না, তোমরা পরিচ্ছেদের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। তাছাড়াও আমি কিছু কোশ্চেন সেট দেবো, সেখানেও দেখলেও বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে রিয়াকশান যেগুলো আছে সবগুলোই করতে হবে, মোটামুটি একটু ফিল করতে হবে যে রিয়াকশানটা কীভাবে হচ্ছে, নিজে নিজে একটু ভাবতে হবে আমি বলার পাশাপাশি। তাছাড়াও বললাম যেগুলো হচ্ছে তোমার ওই আইডেন্টিফিকেশান টেস্ট রিলেটেড মোটামুটি রিয়াকশান, বা যেখানে বিভিন্ন কালারফুল অধক্ষেপ উৎপন্ন হবে সেই রিলেটেড রিয়াকশান, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে। হলো? তাহলে এই যে হ্যালাইড গঠন বলছি, তাহলে গ্রুপ 15 যে মৌলগুলো আছে, যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে এই হ্যালাইডগুলো কি, যে হ্যালোজেনগুলো আছে ধরো FCl, BRI, এগুলোর সাথে হ্যালাইড গঠন করবে। তাহলে হ্যালাইড দুরকম হতে পারে, একটা হচ্ছে ট্রাই হ্যালাইড। তাহলে ট্রাই হ্যালাইড মানে কি, ওই মৌলগুলোর সাথে 3টে হ্যালোজেন থাকবে। আর একটা হচ্ছে পেন্টা হ্যালাইড, যেখানে ওই মৌলগুলোর সাথে 5টা হ্যালোজেন মৌল থাকবে। হয়েছে? তাহলে ট্রাই হ্যালাইডের যে রিয়াকশানগুলো তোমাদের দেখানো আছে, ম্যাক্সিমাম রিয়াকশানে দেখবে ওখানে বিক্রিয়া করছে কোনো একটা হ্যালোজেনের গ্যাস, যেমন F2, Br2, Cl2, I2, অথবা হ্যালোজেনের অ্যাসিড, যেমন HF, HCl, HBr, HI, এগুলো। হয়েছে? তাহলে ট্রাই হ্যালাইড যেহেতু গঠন করছে, তোমার যে ধাতুটা যে মৌলটা থাকবে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তার সাথে যে হ্যালোজেনটা থাকবে তারই ট্রাই হ্যালাইড গঠন করবে। ক্লিয়ার? তাহলে যখন তুমি ট্রাই হ্যালাইড গঠন করবে তখন দেখবে এই হ্যালোজেনের পরিমাণটা কম আছে। যখন হ্যালোজেনটা বেশি পরিমাণে দিয়ে দেবে তখন তোমার সেটা পেন্টা হ্যালাইড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে প্রথমে একটা রিয়াকশান আছে, দেখবে NH4Cl, এখানে তুমি যদি Cl2 দিয়ে দাও, তাহলে এখানে তুমি নাইট্রোজেন দেখতে পাচ্ছ, Cl দেখতে পাচ্ছ, তাহলে কি তৈরি হবে? NCl3। Cl এর পরিমাণটা কম, একটাই Cl দিয়েছ। আচ্ছা, এবার কি পড়ে আছে? হাইড্রোজেন আর HCl, মানে হাইড্রোজেন আর Cl, তাহলে কি তৈরি হবে? HCl তৈরি হবে। ক্লিয়ার? এরপরে ধরো তুমি ফসফরাস দিয়েছো আর X2 দিয়েছো, আমি ধরছি 2টো ফসফরাস, 3টে X2, তাহলে কি তৈরি করবে? তাহলে X2 কম পরিমাণে আছে, তাহলে PX3 তৈরি হবে, ফসফরাসের সাথে 3টে হ্যালোজেন। বোঝা গেল? ধরো AH2O3 দিয়েছো, তার সাথে HCl দিয়েছো, 6HCl, AH2O3 আর 6HCl দিয়েছো, তাহলে কি হবে? AsCl3। তাহলে আর্সেনিকের সাথে 3টে হ্যালোজেন যুক্ত হবে, তার সাথে তো জল উৎপন্ন হচ্ছেই। হলো? এরপরে ধরো তুমি Sb2O3 দিয়েছো, এখানে 6টা HF দিয়েছো, তাহলে এই 3টে 6টা এগুলো কম পরিমাণেই ধরা হয়। ঠিক আছে? তাহলে কি হবে? এখানে SbF3, তার সাথে জল, ব্যালেন্সিং করে দেখে নিতে হবে। তাই এইভাবে জিনিসগুলোকে ফিল করতে হবে যে কম হ্যালোজেন আছে, মানে ওখানে আমার যদি নাইট্রোজেন থাকে NX3 হবে, যদি ফসফরাস থাকে NPX3 হবে, যদি আর্সেনিক থাকে আর্সেনিক তারপরে X3 হবে, এরকম। তাহলে এইভাবে তুমি ট্রাই হ্যালাইডগুলো গঠন করতে পারো। এরপরে ফার্স্টে একটা রিয়াকশান ছিল NH4HF2, যেটার নাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম বাইফ্লুরাইড। তাহলে এখানে নাইট্রোজেন দেখতে পাচ্ছ, ফ্লুরিন দেখতে পাচ্ছ, ফ্লুরিন 2টো আছে, কম পরিমাণে আছে, তাহলে এখান থেকে তোমার তৈরি হবে NF3। ব্যাস, মিটে গেল। এরপরে এদের গঠন, তার গঠন কীরকম হয়? পিরামিডীয় হয়। যেরকম ধরো NF3, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়?
1s2 2s2 2p3। তো এখানে 3টে ইলেকট্রন, এই 3টে ইলেকট্রন ফ্লুরিনের সাথে বন্ড করে। তাহলে এই যে দুটো ইলেকট্রন পড়ে আছে এটা কী হিসাবে থাকে? লোন পেয়ার হিসাবে থাকে। তাহলে একটা নাইট্রোজেনে 3টে ফ্লুরিন আছে আর একটা লোন পেয়ার আছে, তাহলে গঠন কী হলো? পিরামিডীয়, তাই না? তাহলে এইভাবে এরা বিভিন্ন রকম হ্যালাইড গঠন করে, তার সাথে সাথে তাদের স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডীয় হয়েছে। আচ্ছা, এরপরে বন্ধন কোণ। তাহলে ধরো তোমার কোনো একটা মৌল আছে, আমি ধরলাম যে পি মৌলটা আছে, তো পি এর সাথে এফ আছে 3টে, পি এর সাথে সিএল আছে 3টে, পি এর সাথে বিআর আছে 3টে, পি এর সাথে আই আছে 3টে। তাহলে এদের বন্ধন কোণ কী হবে? তাহলে ফসফরাসের সাথে 3টে এফ আছে, তাহলে একটা লোন পেয়ার থাকবে। সেম এই এফের জায়গায় সিএল বিআর আই এগুলো থাকতে পারে। তাহলে এখানে সিএল বিআর, এখানে আই, তাহলে ধরো সিএল বিআর, এটা ধরো আই হয়েছে। তাহলে এখানে ডিফারেন্স কি? ফসফরাসটা তো কমন, তাহলে শুধুমাত্র এফ সিএল বিআর এর পরিবর্তন হচ্ছে। তাহলে এফ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ওর দিকে ইলেকট্রনগুলো সরে থাকবে। তাহলে সিএল এর ইলেকট্রোনেগেটিভিটি মাঝামাঝি, আমি ধরছি ইলেকট্রনগুলো মাঝামাঝি অবস্থায় থাকবে। বিআরটার আর একটু দূরে ধরো, আয়ের ক্ষেত্রে ধরো ইলেকট্রনগুলো পি এর দিকে সরে থাকবে হয়েছে। তাহলে এই পি এর কাছাকাছি দেখো, এই পি আই থ্রির ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি, তার জন্য এখানে ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে। তাহলে রিপালশন যদি হয় বন্ধনগুলো ফাঁকা হয়ে যাবে, তাহলে বন্ধন কোণটা বেশি হয়ে যাবে। পি এফ থ্রির ক্ষেত্রে দেখো ইলেকট্রনগুলো দূরে দূরে আছে, তাহলে এখানে লেস রিপালশন বা রিপালশনটা কম, কারণ ইলেকট্রনের মধ্যে দূরত্ব বেশি। আর পি আই থ্রির ক্ষেত্রে ইলেকট্রনগুলো কাছাকাছি আছে, তাহলে রিপালশনটা বেশি হবে, বন্ধনগুলো ফাঁকা হয়ে যাবে, তার জন্য এখানে বন্ধন কোণ সবচেয়ে বেশি, আর পি এফ থ্রির ক্ষেত্রে বন্ধন কোণ সবচেয়ে কম। বোঝা গেল? আচ্ছা, এরপরে তাহলে এদের ধর্ম কী হয়? যে ট্রাইহ্যালাইডগুলো আছে ওদের ধর্ম কী হয়? তাহলে যখন তুমি নাইট্রোজেনের যৌগগুলো দেখছো বা নাইট্রোজেনের হ্যালাইডগুলো দেখছো, তাহলে ওগুলো তো অধাতু। তাহলে অধাতু হওয়ার জন্য সাধারণত সমযোজী হয়, কিন্তু ওই যে নিচে একদম মৌলগুলা যে এফ সিএল বিআরআই, তাহলে যত নিচের দিকে যাবে তড়িৎ ঋণাত্মকতা কমবে, কমবে তো। তাহলে এই যে সিএল বিআরআই এরা সাধারণত তোমার সমযোজী যৌগই গঠন করে, কিন্তু এই যে এফটা আছে, এফের ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, সবচেয়ে বেশি আর কি পিরিয়ডিক টেবিলে। তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হওয়ার জন্য এইগুলো যার সাথে যৌগ গঠন করছে, মানে ধরো পি এর সাথে যৌগ গঠন হচ্ছে পি এফ থ্রি, পি সিএল থ্রি, পি বিআর থ্রি, পি আই থ্রি, তাহলে এই পি আর এফের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা সবচেয়ে বেশি হবে। তো আমরা কি জানি যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে তার আয়নীয় চরিত্রটা তত বেশি হয়। তাহলে ওই সিএল বিআর আই ওগুলো মোটামুটি সমযোজী চরিত্রই দেখায় আর কি, কিছুটা তড়িৎযোজী চরিত্র দেখাবে, কিন্তু ওই যে পি এফ থ্রি ওটা আয়নীয় চরিত্র দেখাবে। কেন বলো তো? কারণ পি আর এফের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অনেক বেশি। বোঝা গেল? তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে সেটা আয়নীয় চরিত্র তত বেশি দেখাবে। তাহলে পিসিএল, পিবিআর, পিআই এদের মধ্যে ওই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা খুব একটা বেশি নয় বলে এরা জেনারেলি সমযোজী চরিত্র দেখায়, তাও কিছুটা আয়নীয় চরিত্র এখানে থাকে। তাহলে তোমাদের উদাহরণ যেটা করা আছে বিআইএফ থ্রি, বিআইসিএল থ্রি, বিআইবিআর থ্রি, বিআই, আচ্ছা বিআর থ্রি পর্যন্ত করা আছে, ঠিক আছে, বিআই থ্রি করে দাও, হলো। তাহলে এখানে কি এই বিআইএফ থ্রির ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব বেশি হয়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি খুব বেশি হয়ে যায় ওটা কি হয়ে যাবে? আয়নীয় হয়ে যাবে, কারণ বন্ধনটা ইজিলি ভেঙে যেতে চাইবে। আর এইগুলোর ক্ষেত্রে সমযোজী হয়ে যায় বা আংশিক আয়নীয় হয় আর কি, হলো। এরপরে স্থিতিশীলতা। তাহলে স্থিতিশীলতা যদি দেখতে চাও কি দেখতে পাবে?
যে ওই নাইট্রোজেনের যে হ্যালাইডগুলো আছে ওগুলো হচ্ছে কম স্থিতিশীল বা লেস স্টেবল হলো। কেন বলো তো? আচ্ছা, এখানে NF3টা এটা স্টেবল হয়। কেন কম স্টেবল তাহলেই বুঝতে পারবে NH3টা কেন স্টেবল। তাহলে এটা ধরো এনের সাথে 3টে Cl আছে, এবার ধরো Br, তাহলে বন্ড লেন্থ বেশি হবে। ধরো I, আরও বেশি হবে। তাহলে এই বন্ড লেন্থ বেশি হওয়ার জন্য কী হবে? এগুলো ইজিলি ব্রেক করে দিতে পারবে, তার জন্য এইগুলো হচ্ছে লেস স্টেবল। আর NF3 ক্ষেত্রে ওই বন্ড লেন্থটা কী হয়? ছোটো হয়। তাহলে বন্ড লেন্থ যদি ছোটো হয়, বন্ডটাকে ইজিলি ব্রেক করা যাবে না, তার জন্য স্থিতিশীল হবে। বোঝা গেল? এরপরে NBr3 আর NI3, মানে নাইট্রোজেনের যে ট্রাইহ্যালাইড NBr3 NI3, তাহলে এইগুলোকে যখন অ্যামোনিয়ার সংস্পর্শে রাখা হয়, এগুলো অ্যামোনিয়াটের অবস্থায় থাকে। অ্যামোনিয়াটেড মানে কি? অ্যামোনিয়ার সাথে সংযুক্ত অবস্থায় বা সিক্ত অবস্থায় থাকে। হয়েছে? কেন থাকে? কারণ যদি এগুলো শুষ্ক অবস্থায় থাকে, তাহলে তুমি যদি এগুলোকে আঘাত করো, এটা এখান থেকে তুমি তো পেয়ে যাবে নাইট্রোজেন আর ব্রোমিন, এখান থেকে পেয়ে যাবে নাইট্রোজেন আর আয়োডিন। বোঝা গেল? তার জন্য এগুলোকে অ্যামোনিয়াতে সিক্ত অবস্থায় রাখা হয়। তাহলে যখন অ্যামোনিয়াতে সিক্ত অবস্থায় থাকবে, তখন একটা অ্যামোনিয়া অণুর সাথে একটা NBr3 যুক্ত অবস্থায় থাকবে। তাহলে অ্যামোনিয়াই সিক্ত অবস্থায় আছে। তাহলে এরকম 8টা জোড় নিলে কি তৈরি হবে ওখান থেকে? তাহলে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্যাস তো তৈরি হবে। Br আছে, Br2 তৈরি হবে। আর এই NH3 থেকে তৈরি হচ্ছে NH4, আর এখান থেকে একটা Br, তাহলে NH4Br। বোঝা গেল? তাহলে নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, Br থাকার জন্য Br2 তৈরি হচ্ছে, তাহলে এখানে একটা Br পড়ে আছে, তাহলে ওই Brটা ধরে নেবে যে NH3-র সাথে যুক্ত হয়ে NH4Br তৈরি করছে। হয়েছে? যদিও NH3 আর Br মিলে NH4Br হয় না, কিন্তু NH3Br বলে তো কিছু হয় না। এরকম কিছু হয় কি? NH3Br হয় না, NH4Br হয়। কেন বলো তো? আমরা কি জানি? NH4Cl, এটার নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এটার নাম কি হবে? অ্যামোনিয়াম ব্রোমাইড। এইভাবে তুমি মনে রাখতে পারো। হয়েছে? তাহলে N থাকার জন্য নাইট্রোজেন, Br থাকার জন্য Br2, আর ওখানে একটা Br পড়ে আছে, ওই Brটা আর NH3 মিলে NH4Br, কারণ NH3Br বলে তো কিছু হয় না। তাহলে এই সেম রিয়াকশানটা করবে ওই NI3NH3। তাহলে তুমি যদি NI3NH3 এটাকে ডিসোসিয়েট করাও, কি উৎপন্ন হবে? নাইট্রোজেন উৎপন্ন হবে, I2 উৎপন্ন হবে, আর NH4I উৎপন্ন হবে। বোঝা গেল? এরপরে আর্দ্র বিশ্লেষণ। তাহলে এই ট্রাইহ্যালাইডগুলোর আর্দ্র বিশ্লেষণ মানে কি? জলের সাথে বিক্রিয়া করবে। হয়েছে? তাহলে এখানে ধরো NCl3 আছে, বা PCl3 আছে, বা AsCl3 আছে, বা SbCl3 আছে, বা BiCl3 আছে। তাহলে এখানে এই নাইট্রোজেনটা এক ধরনের প্রোডাক্ট দেবে, মানে NCl3 এক ধরনের প্রোডাক্ট দেবে, এই দুটো আরেক ধরনের প্রোডাক্ট দেবে, এই লাস্ট দুটো আরেক ধরনের প্রোডাক্ট দেবে। বোঝা গেল? তাহলে প্রথমটার ক্ষেত্রে যেখানে NCl3 আছে, ওখান থেকে তুমি পাবে NH3 গ্যাস আর HOCl। হয়েছে? যেখানে PCl3 AsCl3 আছে, ওখানে তুমি পাবে PCl3-র ক্ষেত্রে H3PO3, AsCl3-র ক্ষেত্রে H3AsO3, এগুলো মেজর, তার সাথে HCl পাবে। তাহলে এখানেও HCl পাবে। এই চারটার ক্ষেত্রে সাইড প্রোডাক্ট হিসাবে HCl তুমি পাবে। কিন্তু কী কী উৎপন্ন হচ্ছে এখানে? H3PO3 আর H3AsO3। এটার নাম কি? ফসফরাস অ্যাসিড। এটার নাম আর্সেনাস অ্যাসিড। বোঝা গেল? আচ্ছা, SbCl3 BiCl3 থেকে কী পাবে? SbOCl আর BiOCl। তাহলে SbOCl এটার নাম কি? অ্যান্টিমনি অক্সিক্লোরাইড। BiOCl3-র নাম কি?
বিসমাথ অক্সিক্লোরাইড। তাহলে এই যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো কেন উৎপন্ন হচ্ছে এদের মেকানিজম দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে মেকানিজমগুলো তোমাদের করে দেখানো আছে, ওটা আমি একটু বলে দিচ্ছি যে মেকানিজমটা কেন এরকম হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস মেকানিজম বলার আগে বলে দিই, এই যে আমি এই পিএফ, পিসিএল, পিবিআর, পিআই এই এক্সাম্পলটা দেখালাম, এটা কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বললাম। এই যে BiF3, BiCl3, BiBr3, BiI3, তাহলে এই চারটার ক্ষেত্রে এই যে উপরের যৌগটা এটা আয়নীয় হয়। তো এইটা বোঝানোর জন্য আমি এই পি এর এক্সাম্পলটা নিলাম। হয়েছে, যে তড়িৎকতার পার্থক্য যত বেশি হবে যৌগটা তত আয়নীয় হবে। এরপরে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে যে কোনো একটা যৌগ আয়নীয় না সমযোজী হবে সেটা ডিপেন্ড করে কিসের উপর বলো তো? ওই যে তড়িৎকতার পার্থক্য তার মানের উপর, ছিল না? তার ওই মানটা একটা নির্দিষ্ট ভ্যালু যদি অতিক্রম করে তাহলে তুমি বলতে পারবে যে কোনো একটা যৌগ আয়নীয় বা সমযোজী কিনা, না হলে কিন্তু ওটা বলা যাবে না, তাই তো? তাহলে ওই ক্ষেত্রে ওই মানটা কত হয়? যে মানটার উপরে থাকলে মানে দুটো মৌলের মধ্যে তড়িৎকতার পার্থক্য যদি ওই মানটার বেশি হয় তাহলেই সেটা আয়নীয় হবে, আর যদি কম হয় তাহলে সেটা সমযোজী হবে। তাহলে এই জিনিসটা তোমাদের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে ছিল, ক্লাস 11-এ ছিল না? যে তড়িৎকতার পার্থক্য দুটো মৌলের মধ্যে যদি 1.7 এর বেশি হয় তাহলে সেটা হবে আয়নীয়, যদি 1.7 এর কম হয় তাহলে সেটা হবে সমযোজী ছিল। তাহলে ওখান থেকে তুমি কনসেপ্টটা বলতে পারো, কিন্তু তুমি ওখানে দেখবে যে পি আর এফ এর মধ্যে ওই পার্থক্যটা, মানে PF3-তে পি আর এফ এর মধ্যে ওই পার্থক্যটা ওই 1.7 বেশি হচ্ছে না, তাহলে তুমি বলবে ওটা তো আয়নীয় নয়। তাহলে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। এখানে যেমন BiF3, এখানে বিআই আর এফের মধ্যে ওই পার্থক্যটা 1.73 বা 1.7 চেয়ে বেশি হয়, তাহলে সেটা আয়নীয়। তাহলে এইটা হচ্ছে সুইটেবল এক্সাম্পল। আর ওই PF3, PCl3 ওটা আমি বোঝানোর সুবিধার্থে বললাম যে যখন তুমি এফ ইউজ করছো তখন তড়িৎকতার পার্থক্যটা অবভিয়াসলি বেশি হবে, মানে সেটি আয়নীয় হবে আর কি। বোঝা গেল? তাহলে এটা যদি লিখে রেখেছো তো মুছে দেবে, তাহলে পরে আরও কনফিউশন হবে কোনো জায়গায় যদি দেখো যে ওটা আয়নীয় নয়, তাই না? তাহলে ওই তড়িৎকতার পার্থক্যটা 1.7 বেশি হতে হবে আয়নীয় হতে গেলে, ঠিক আছে? তার জন্য বললাম যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা বেশি হলে আয়নীয় হবে। এরপরে কতটা বেশি হতে হবে? 1.7 চেয়ে বেশি হতে হবে, তবেই হবে। আর নিচেরগুলোর ক্ষেত্রে ClB আর আই যখন তুমি ঢুকে যাচ্ছ তাহলে ওদের তো তড়িৎকতা এফের চেয়ে অনেক কম, তাহলে পার্থক্যটাও কমে যাবে, তাহলে পার্থক্যটা ওই 1.7 চেয়ে কমে যাবে। তার জন্য ওগুলো সমযোজী বা আংশিক আয়নীয় হয় আর কি, মানে ওর কাছাকাছি যদি থাকে তাহলে আংশিক আয়নীয় তাকে বলা যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরে এদের মেকানিজমগুলো একটু দেখো। তাহলে এখানে একটা পয়েন্ট আছে, দেখবে যে NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না, আর্দ্র বিশ্লেষিত হয় না। এরপরে আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে কি? জলের সাথে বিক্রিয়া করা। এবারে জলের সাথে বিক্রিয়া করা মানে কি? জলের যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে ওই লোন পেয়ারের ইলেকট্রনগুলো কাউকে একটা দিতে হবে, ওখানে যে পরমাণুগুলো আছে। তাহলে এখানে যে নাইট্রোজেন বা ফ্লুরিন আছে এদের ওই ইলেকট্রন গ্রহণ করার মতো সিচুয়েশন নেই। কেন নেই? দেখো NF3টা গঠন কীভাবে হয়, তাহলে গঠনগুলো তোমরা ক্লাস 11-এ করেছো যদিও। তাহলে নাইট্রোজেন কী হয়? 1s2 2s2 2p3। ফ্লুরিন কী হয়? 1s2 2s2 2p5। তাহলে এই যে শেষ কক্ষের কেসটা কি হয়ে আছে, তাহলে এখানে এসে দুটো আছে, পিএ তিনটে আছে, হলো? এখানে শেষ কক্ষে এসে দুটা, পিএ পাঁচটা। তাহলে এই যে ফ্লুরিনের একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই সিঙ্গেল ইলেকট্রনটা একটা সমযোজী বন্ধন করতে পারবে। কার সাথে সমযোজী বন্ধন করবে? নাইট্রোজেনের সাথে। তাহলে নাইট্রোজেনের যে তিনটে সিঙ্গেল ইলেকট্রন এর সাথে ফ্লুরিনের সিঙ্গেল ইলেকট্রন সমযোজী বন্ধন করলো। তাহলে এই সিঙ্গেল ইলেকট্রনটা সমযোজী বন্ধন করলো, বাকি তিনটে ইলেকট্রন জোড় পড়ে রইলো, যেটাকে আমরা লোন পেয়ার বলি। আচ্ছা, আলাদা পেনে দেখাচ্ছি, দেখো। তাহলে এই তিনটে হচ্ছে লোন পেয়ার। তাহলে নাইট্রোজেন তিনটে এফের সাথে যুক্ত হয়েছে,
আর এই যে দেখো দুটো ইলেকট্রন পড়ে আছে, যেটাকে আমরা লোন পেয়ার বলছি। এরপরে যখন H2O আসবে এখানে, ওই H2O লোন পেয়ারটার ইলেকট্রন রাখবে কোথায়? এই নাইট্রোজেনের তো ফাঁকা ডি নেই, এই 2p এরপরে 2d কি কিছু আছে? 2d তো নেই, তাহলে 2d যদি না থাকে ইলেকট্রন রাখার জায়গা নেই। এই যে ফ্লুরিনেরও ফাঁকা ডি নেই, তাহলে ইলেকট্রনটা দেবে কাকে? অপশান তো নেই। ওই না দেওয়ার অপশান থাকার জন্যই এই NF3টা আদ্র বিশ্লেষিত হয় না। হলো, কারণ ওই F বা D এর, এটা লিখে দেবে যে N বা F এর ফাঁকা ডি থাকে না। বোঝা গেল? এরপরে তাহলে মেকানিজম কি হবে? তাহলে ধরো NCl3 আছে, তাহলে ওখানে তুমি জল দিয়ে দিয়েছো, কি বলেছিলাম? ওখানে NH3 উৎপন্ন হবে আর HOCl উৎপন্ন হবে। তাহলে কীভাবে উৎপন্ন হবে? তাহলে নাইট্রোজেনের সাথে 3টে ধরো Cl আছে, তাহলে নাইট্রোজেনের ফাঁকা ডি নেই কিন্তু Cl এর ফাঁকা ডি আছে। কেন বলো তো? Cl এর কনফিগারেশন কী হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে 3p যদি 5 হয় তারপরে 3d নিশ্চয়ই থাকে, 3dটা 0, কোনো ইলেকট্রন নেই। তাহলে যখনই অক্সিজেন তার ইলেকট্রন নিয়ে আসবে, এই 3ডির ফাঁকা থাকার জন্য ওখানে তার দুটো ইলেকট্রন দান করতে পারবে। তার জন্য এখানে জল আসা মাত্রই অক্সিজেন দুটো ইলেকট্রন কাকে দেবে? Clকে দেবে। তাহলে Clকে ইলেকট্রন দিয়ে দিলে কি হবে? তাহলে Cl ইলেকট্রন নিয়েছে, তার জন্য Clটা হয়ে যাবে নেগেটিভ। অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তার জন্য ওটা হয়ে যাবে পজিটিভ। এরপরে কি হবে? এই যে নাইট্রোজেনের Cl এর বন্ডের দুটো ইলেকট্রন, এটা যাবে এই নাইট্রোজেনে, আর নাইট্রোজেনের লোন পেয়ারে দুটো ইলেকট্রন দেবে হাইড্রোজেনকে। এই হাইড্রোজেন অক্সিজেনের বন্ডের দুটো ইলেকট্রন নেবে অক্সিজেন। তার ফলে কী হবে? তাহলে এনের দিকেও ডান দিকের বন্ডটা ভেঙে গেছে, তাহলে এখানে Cl ছিল, একটা হাইড্রোজেন নিয়েছে, তার জন্য হাইড্রোজেন চলে এসছে। এরপরে এর সাথে তৈরি কী হবে? HOCl, তাই না? এই যে HOCl এটা তৈরি হবে। বোঝা গেল? এরপরে তাহলে এই যে Clগুলো আছে, আবার এখানে জল অ্যাটাক করবে, আবার HOCl বেরোবে, তাহলে কি উৎপন্ন হবে? নাইট্রোজেন, এখানে H, এখানে H, এখানে Cl, আবার এখানে জল অ্যাটাক করবে, আবার HOCl বেরোবে, কি উৎপন্ন হবে? নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন। তাহলে এইভাবে যৌগটি গঠন হয়। বোঝা গেল? এরপরে ওই PCl3 আর SbCl3 ওদের সাথেও মেকানিজমটা দেখানো আছে, দেখবে। তাহলে ওখানে ডিফারেন্সটা কি? আচ্ছা দেখো, দেখিয়ে দিচ্ছি। তাহলে ওখানে ফার্স্ট স্টেপ করার পরে দেখবে এই ফসফরাসের সাথে এই জলের অণুটা বিক্রিয়া করবে। কারণ কি? কারণ ফসফরাসেরও ফাঁকাটি থাকে। তাহলে ফসফরাসের কনফিগারেশন কী হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে 3p3 মানে কি? এরপরে 3dটা 0, ফাঁকা আছে, তাহলে ওখানে ওই অক্সিজেন তার ইলেকট্রনটা দিয়ে দেবে। হলো? তাহলে কি হবে? তাহলে ফসফরাসে ইলেকট্রন দিয়েছে অক্সিজেন, তাহলে ফসফরাসটা হয়ে যাবে নেগেটিভ। তারপর অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তার জন্য অক্সিজেনটা পজিটিভ। তাহলে এখানে ডিফারেন্সটা কি? এই যে PCl এর বন্ডটা Cl এর দিকে ভাঙবে। বোঝা গেল? এরপরে এই Cl এর যে এক্সট্রা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা দেবে কাকে? হাইড্রোজেনকে। দেওয়া মাত্রই এই যে হাইড্রোজেন অক্সিজেনের বন্ডটা, ওটা অক্সিজেনের দিকে ভেঙে যাবে। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে এখানে দুটো Cl, এখানে OH, তার সাথে HCl হয়েছে। তাহলে এইভাবে দুটো Cl আবার বেরিয়ে যাবে। তাহলে এখানে জল অ্যাটাক করবে, আবার Cl বেরোবে, আবার জল অ্যাটাক করবে, আবার Cl বেরোবে। তাহলে P এর সাথে 3টা OH থেকে যাবে, যেটাকে আমরা বলছি H3PO3। বোঝা গেল? তাহলে SbCl3ও সেম টাইপের রিয়াকশান, এটা একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে লুইস অ্যাসিড। তাহলে আমরা আগেই পড়েছিলাম লুইস অ্যাসিড কারা? যাদের ফাঁকা ডি অরবিটাল থাকে, তার জন্য ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সেগুলোকে লুইস অ্যাসিড বলা হয়। হয়েছে? লুইস ক্ষার মানে যারা ইলেকট্রন জোড় দান করে, লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে। তাহলে গ্রহণ কোথায় করবে? যাদের ফাঁকা ডি থাকবে। যেমন উদাহরণ হিসেবে দেখানো আছে, দেখবে PF3। তাহলে ফসফরাসের একটু আগে দেখালাম যে ফাঁকা ডি থাকে, তার জন্য ওটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। PCl3, তাহলে ওখানে Cl এরও ফাঁকা ডি আছে আর P এরও ফাঁকা ডি আছে, তাহলে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে। SbF3, তাহলে
অ্যান্টিমনি ওর অবভিয়াসলি ফাঁকা ডি আছে। তাহলে SbF3-তে যখন তুমি 2F মাইনাস দেবে, F মাইনাস মানে কি, ওখানে এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে F মাইনাস ইলেকট্রনটা কাকে দেবে, Sbকে দেবে। তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে, SbF5। বোঝা গেল? যেহেতু 2F মাইনাস ছিল মানে দুটো নেগেটিভ চার্জ ছিল, তার জন্য বাইরে 2 মাইনাস, ব্যাস মিটে গেল। এরপরে লুইস অ্যাসিডিটি একটা গ্রুপ বরাবর কী হবে, পরিবর্তন হবে। ধরো PCl3 আছে, AsCl3 আছে, আর SbCl3 আছে। তাহলে এই যে ফসফরাস এরও ফাঁকা ডি আছে, আর্সেনিকেরও ফাঁকা ডি আছে, এসবিরও ফাঁকা ডি আছে, তাহলে সবগুলোই লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে। কিন্তু কোনটা ভালো হিসাবে কাজ করবে, তাই এটা কিসের উপর ডিপেন্ড করবে, এই যে কেন্দ্রীয় পরমাণু এসবি, আর্সেনিক, ফসফরাস, এটার উপর। তাহলে এর আকারটা যত বাড়বে তার ইলেকট্রন ক্যাপাসিটি তত বাড়বে, তাহলে লুইস অ্যাসিডিটিও তত বাড়বে। তার জন্য এটার চেয়ে বেশি হয় AsCl3, তার চেয়ে বেশি হয় SbCl3। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত বাড়বে ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বাড়বে, মানে লুইস অ্যাসিডিটি তত বাড়বে। হয়েছে? এরপরে লুইস বেসিসিটি। তাহলে লুইস বেসিসিটি মানে কি, ইলেকট্রন জোড় দাঁড় করার প্রবণতা। তাহলে ধরো NF3 আছে, NCl3 আছে, NBr3 আছে, NI3 আছে। তাহলে নাইট্রোজেনের সাথে FCl-BrI আছে। তাহলে আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে ও নাইট্রোজেন থেকে বেশি করে ইলেকট্রন টানতে পারবে না। তার জন্য এই NI3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি, আর NF3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে কম, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ও ইলেকট্রন প্রায় সব টেনেই নেবে, তার ইলেকট্রন দান করার মতো সিচুয়েশনও থাকবে না। বাট NI3 এর ক্ষেত্রে আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা বেশি না হওয়ার জন্য ও বেশি করে ইলেকট্রন টানতে পারবে না, তার জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন অ্যাভেলেবেল থাকবে, ইজিলি ডোনেট করতে পারবে। তার জন্য NI3 সবচেয়ে বেশি হয়, তারপরে NBr3, তারপরে NCl3, তারপরে NF3। হলো? ওকে, তাহলে এই ক্লাসে এই পর্যন্তই থাক, তারপরে নেক্সট ক্লাসে ওই পেন্টা হ্যালাইডগুলো পড়বো। থ্যাংক ইউ।